যখন 1977 সালে বামফ্রন্ট এলেন, তারা প্রথম সরকারি বিনিয়োগ করা উচিত, কারণ অপসংস্কৃতির বিরুদ্ধে সুস্থ সংস্কৃতি গড়ে উঠবে। এই সুস্থ সংস্কৃতির কাজে তারা যেসব পরিচালকদের দিলেন টাকা, তারা ভালো, কিন্তু তারা যে ছবি করলেন, সে ছবি কোনো বাম দক্ষিণ কেউ দেখল না। এই বম্বে সিনেমায় প্রথম থেকে একটা চারানাওয়ালা ক্লাস ছিল, অর্থাৎ যারা কুলি মজুর রাস্তার লোক তারাও সিনেমা দেখবে, যেটা বম্বে সিনেমা ভাবত। কিন্তু আমরা কোনোদিন ভাবি, আমরা ভেবেছি মধ্যবিত্তরা, চাকুরিজীবীরা দেখবে। উত্তম কুমারের বাংলা সিনেমায় জনপ্রিয় হওয়া এবং সত্যজিৎ রায়ের সফলতা প্রাপ্তি প্রায় পাশাপাশি ঘটছে, প্রায় একই জিনিস। প্রায় একই সময়। যেই মুহূর্তে সাপমোচনে, সাপমোচন মার্চ মাসে মুক্তি পেয়েছিল 1955, সাপমোচনে যে এই যে উত্তম কুমার গ্রাম থেকে শহরে এলেন, সভ্যতার যে রূপান্তর ঘটল, পালুস্কারের গান হচ্ছিল নির্দিষ্ট একটা কোটারির মধ্যে, জমিদার এবং তার বন্ধুরা শুনছিল, এবং পালুস্কারকে আপনি দেখছিলেন গাইছে, তার মূর্ছনা শুনছিলেন। তারা সিলেক্টেড অডিয়েন্স, তারা সত্যিকারের সমঝদার, যাদের কাছে আব্দুল করিম খা গাইতো, ফয়াজ খা গাইতো, এরকম। আর যখন আপনি উত্তম কুমারকে কলকাতায় এসে মাইক্রোফোনের সামনে ঝড় উঠছে ব্যাকুল বাতাস গাওয়াচ্ছেন হেমন্ত মুখোপাধ্যায়ের গলায়, তখন পালুস্কার থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের তফাৎটা হচ্ছে, হেমন্ত মুখোপাধ্যায় মাস অডিয়েন্সের কাছে যাচ্ছেন, সেই মাস হেমন্ত মুখোপাধ্যায় চেন। নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। উৎসবের মরশুম চলছে। নাগরিক ডটের পডকাস্ট সব প্রশ্ন চলবে আরও একটি পর্ব নিয়ে আজকে আমরা হাজির। আজকে আমাদের আলোচনার বিষয় সিনেমা, আর একটু বিস্তারিতভাবে বলতে গেলে জনপ্রিয় বাংলা সিনেমা। এখন জনপ্রিয় সিনেমা মানে কি, মানে সেটা কি ভালো না সেটা খুব খারাপ, এমন নানা ধারণা আমাদের মধ্যে রয়েছে। তো এই সব ধারণা, সেটা ভালো না খারাপ, সেই নিয়ে আলোচনা করতে আজকে আমরা পেয়ে গেছি চলচ্চিত্র বিশেষজ্ঞ, প্রাক্তন অধ্যাপক শ্রীযুক্ত সঞ্জয় মুখোপাধ্যায়কে। সঞ্জয় দা, আপনাকে আমাদের পডকাস্টে স্বাগত জানাই। সঞ্জয় দা, যেটা নিয়ে আজকে আমাদের আলোচনা শুরু হতে পারে, যে এইটা আমরা একটা প্রচলিত ধারণা শুনে থাকি যে জনপ্রিয় সিনেমা মানেই খুব খারাপ সিনেমা, মানে জনপ্রিয় সিনেমা দেখে হচ্ছে একদম লুসিড, একদম লিম্যান লোকজন, যাদের তথাকথিত সিনেমা নিয়ে কোনো জ্ঞান নেই, তারা ঠিক বোদ্ধা নন, এলিট নন সেরকম। আর যে ভালো সিনেমা মানে আর্ট হাউস সিনেমা, সেটা দেখে হচ্ছে বোদ্ধারা, চলচ্চিত্র যারা বিশেষজ্ঞ, চলচ্চিত্র যারা বোঝেন, এরকম লোকজন। তাই এই যে ধারণাটা, এটা কতখানি সত্যি বা এটার ভিত্তিটাই বা কতখানি? আসলে এটা খুব বিপজ্জনক কথা, একমাত্র বাঙালি বুদ্ধিজীবীরা বলেন পৃথিবীতে। তার কারণ, যদি জনপ্রিয় সিনেমা হয়, তাহলে চার্লি চ্যাপলিনকে কি বলবো না ভালো সিনেমা? তার থেকে ব্যবসা তো পৃথিবীতে কেউ বেশি করেনি আজ অবধি না। তো বা শেক্সপিয়ারকে কি ভালো নাট্যকার বলবো না? এরা দুজনেই জনপ্রিয়তম। এদের জনপ্রিয়তা 200 মাইলের মধ্যে পৌঁছলে লোকে পুনর্জন্মের আবেদন জানায় ঈশ্বরের কাছে। তো তাদের পড়ানো হয় বিশ্ববিদ্যালয়ে, আজ পর্যন্ত পিএইচডি শেষ হয়নি। তো যদি এই তর্কটার কোনো মানে ছিল না। মানেটা এসছে কেন, যে যখন 40 দশক নাগাদ মূলত বাংলায় এবং অন্যান্য কিছু জায়গায় কিছু লোক আইপিটি আন্দোলনের ফলে বা আরও পরে বিদেশি সিনেমা দেখার ফলে তাদের মনে হলো যে সিনেমা অভিব্যক্তির মাধ্যমে উঠতে পারে, তখন কলকাতা ফিল্ম সোসাইটি এবং তার সদস্যরা বা তার অনুরাগীরা বলা শুরু করলেন যে সিনেমা এক ধরনের বিনোদন, এবং বিনোদনের মধ্যে ওই যে নাচ গান এসব দেখা যায়, এগুলো কোনো দরকার নেই। আমরা এক ধরনের ছবি করব, এবং হঠাৎ করে এই যে পথের পাঁচালী তৈরি হলো, এবং পথের পাঁচালী দেখে লোকে বুঝলো গান ছাড়া সিনেমা চলে, এবং শুধু প্রকৃতিকে দেখছে, যে জীবন তাকে দেখছে, সেটা তারা ভালো সিনেমা বলেনি, আর্ট সিনেমা বলেছিল। একটা আর্ট আর একটা নন আর্ট। আমার মনে হয় এটা প্রচণ্ড সর্বনাশ তারা করেছিলেন। কারণ আজকেই দেখবেন চিদানন্দ দাশগুপ্ত, সেই কলকাতা ফিল্ম সোসাইটির অন্যতম প্রতিষ্ঠাতা, তিনিও বলেন যে আমরা একটু বাড়াবাড়ি করে ফেলেছিলাম, এবং এর ফলে পারিবারিক যেভাবে যে সিনেমা দেখার অভ্যেস বা সিনেমাকে যে একটা দলগতভাবে বোঝার অভ্যেস, সেটা চলে গেল। এখানে আমরা আর্ট সিনেমা দেখতে যাচ্ছি, ধরা যাক কোনো মুখার্জির, হল ফাঁকা, আমি এবং মুখার্জি, আমরা দেখছি সিনেমাটা। তার ফলে সিনেমা যে একটা ইন্ডাস্ট্রি, তার উপরে যে হাজার হাজার লোকের রুটি রুটি নির্ভর করে এবং তাদের জনরুচিকেও প্রভাবিত করে, সেসব জিনিস উঠে গেল।
আজকে সিনেমা পরিত্যক্ত একটা, মানে সিনেমা দেখলেই মনে হয় সাহেব বিবি গোলামের প্রথম দৃশ্য, ভাঙা চোরা স্টুডিও, এবং তাকিয়ে আছেন পরিচালক সুরেশ। আচ্ছা, তাহলে আপনি বলছেন যে এই যে ধারণাটা, এটা ৮০ পরবর্তী কোনো ধারণা নয়? মানে এই ধরনের বীজটা তারও আগে বপন করা হয়ে গিয়েছিল? সত্যি কথা বলতে কি, পৃথিবীতে এই বীজটা বোনা হয় 1915 সাল নাগাদ। আচ্ছা। এটা হয় যে প্রথম যখন সিনেমা এসেছিল, সিনেমা তো আর্ট হিসেবে আসেনি, একটা মেকানিক্যাল ওয়ান্ডার, লোকে কথা বলছে, লোকে হাসছে, লোকে দৌড়দৌড়ি করছে, এইসব দেখে লোকে খুব মুগ্ধ হয়েছিল। যেমনভাবে রাস্তার লোকেরা ম্যাজিক দেখে মুগ্ধ হয়, কোনার লোক লাঠির ওপর টুপি ঘোরাচ্ছে, এইসব। সিনেমা যে আর্ট হতে পারে, এই জায়গাটা, সিনেমা যে গল্প হতে পারে, এই জায়গাটা মোটামুটি 1915 সাল নাগাদ পোক্ত হলো। তার আগে চন্দ্রাভিযান, জার্নি টু দি মুন, লেনি একজন ম্যাজিশিয়ান করেছিলেন, কিন্তু সে ম্যাজিক, অর্থাৎ তিনি ছবি তুলছিলেন, হঠাৎ ক্যামেরাটা আটকে যায়, তারপরে ছবিটা পুড়ে যায়, এবং যেটা ছিল যাত্রীবাহী বাস সেটা হয়ে গেল সবাধারবাহী ভ্যান। আমরা হলে ফেলে দিলাম। কিন্তু মেলিয়ে প্রতিভাবান বলে বুঝতে পারলেন যে এটা, এই সিনেমাকে দিয়ে মিথ্যে কথা বলানো যায়, টিক শট, পৃথিবীর প্রথম টিক শট। এবং তারপরেই 1898 সালে উনি যে তৈরি করেন জার্নি টু দি মুন, তাতে প্রথম গল্প বলার চেষ্টা করা হয়। কিন্তু প্রথম গল্প আসে 1903 সালের গ্রেট ট্রেন রবারি, যে ছবিটা এখন খুব মনে পড়ছে, তখন শোলের 50 বছর হলো। শোলের প্রথম শটটা গ্রেট ট্রেন রবারি থেকে নেওয়া। সেদিক থেকে হিন্দি সিনেমার লোকেরা, রমেশ সিপ্পি খুবই বুদ্ধিমান লোক, যে একটা সিনেমাকে ট্রিবিউট দিয়ে শুরু করেছেন। 1915 সাল নাগাদ যখন গ্রিফিথ বার্থ অফ এ নেশন তৈরি করলেন, প্রচণ্ড রেসিস্ট ছবি, বর্ণবিদ্বেষী ছবি, ও ছবির নাম উচ্চারণ করলে রাজনীতিগতভাবে আর সত্যের দিক থেকে পাপ হয়, কিন্তু বানানোর দিক দিয়ে আবার স্বয়ং বিশ্বকর্মার তৈরি ছবি। আমরা সিনেমা বানাতেই পারতাম না যদি ওই ছবি না দেখতাম। বা ওর ইনটলারেন্স, আপনি দেখবেন যে চোরা পথে ওটা মস্কো এসে গেছিল, তারপরে লেনিন সহ সমস্ত পলিটব্যুরো দেখে। লেনিনের বিরক্ত হওয়ার কথা ছিল, কিন্তু লেনিন সিনেমাকে একটু পছন্দ করতেন বলে লেনিন কিন্তু সোভিয়েত ফিল্ম মেকারদের নির্দেশ দেন যে এই ছবিটাকে থেকে কিছু শেখার। যারা শেখেন তার ঠিক উল্টো দিক থেকে শেখেন, অর্থাৎ ইনটলারেন্স, অবক্ষয়িত রোমের গল্পটাকে ব্যক্তিদের মধ্যে এনেছে। আর ব্যাটলশিপ পোটেমকিন আজকে থেকে ঠিক 100 বছর আগে, লেনিনের মৃত্যুর একটু পরে, সোভিয়েত পলিটব্যুরো দেখেছিলেন, সে কয়েকজন ব্যক্তির গল্পকে ইতিহাসে ঠেল দিয়েছে, ঠিক উল্টি ব্যাপার। কিন্তু আমরা এটা বলছি না। অনেকের মনে হলো সিনেমা যখন এসেছেন, পৃথিবীর কোনো বড় প্রতিভা এটাকে স্বীকার করেননি। ধরুন আমাদের দেশের রবীন্দ্রনাথ, ম্যাক্সিম গোর্কি সাদা কালো নিষ্প্রাণ ছবি মনে করতেন। পল ভালেরি, তিনি মনে করেন সিনেমা তো বাস্তবের ওপর দিকটা আসছে, আবার আর্ট হলো তবে। এই আর্ট হওয়া, এই আর্ট হওয়ার জন্য তাত্ত্বিকভাবে একমাত্র দেখেছিলেন পরে ওয়াল্টার বেঞ্জামিন, আর দেখেছিলেন মানে সিনেমার বাইরের লোকেদের মধ্যে। আর 1915 সাল নাগাদ ফ্রেঞ্চ ইমপ্রেশনিস্টরা আলো ছায়ার তারতম্যে, জয় এফস্তা, যার অ্যাসিস্ট্যান্ট ছিলেন লুইস বুনুয়েল, তারপরে এফস্টাইন, এরা লুই দেলুক, জার্মেন দেলুক, এর মধ্যে লুই দেলুক ফিল্ম সোসাইটি প্রবর্তন করেছিলেন। এরা ভাবলেন সিনেমা আর্ট হতে পারে, এবং সিনেমা কবিতা বা শিল্পের মতন কিছু অব্যক্তকে প্রকাশ করতে পারে। এর পূর্ণ বিকাশ হলো 1924-এ, যখন ফ্রান্সে লুইস বুনুয়েল আন্দ্রে বেতভ পরাবাস্তব ইস্তাহার লিখলেন, এবং সেই অনুযায়ী 1929 একটা ছবি তৈরি হলো, শুধু স্বপ্নের সমাহার, আশিয়ান আঁধালু, দালি আর বুনুয়েল করলেন। তার আগে রাশিয়ায় এই পুদফকিন, আইজেনস্টাইনরা ব্যাটলশিপ পোটেমকিন, অক্টোবর, এসব ছবি তৈরি করেছেন। অর্থাৎ ছবি বিনোদন থাকছে না। এখন আমেরিকায় কিন্তু ছবি যদিও ফ্রান্সে তৈরি হয়, কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ এসে গেল, সমস্ত বিনিয়োগ বন্ধ হয়ে গেল, আটলান্টিকের ওপারে টাকা চলে গেল, ফলে অ্যাক্টর, অ্যাক্ট্রেস, পরিচালকরা ওইদিকে চলে গেলেন। খুব স্বচ্ছন্দে আমেরিকায় সিনেমার বিকাশ হতে আরম্ভ করলো। কেন, আমেরিকা তো জমির যুদ্ধে অংশগ্রহণ করেনি, দূর থেকে যে যুদ্ধ দেখছিল। আমেরিকা সাধারণত মাটি থেকে যুদ্ধ করে না। তো এই যে আটলান্টিকের দিকে যে যারা ছিলেন, স্টুডিওগুলো আটলান্টিকের দিকে ছিল, নিউ ইয়র্ক, নিউ জার্সি, এসব জায়গায়, তারা নিরাপদ আবহাওয়া, সারা বছর বসন্ত, বৃষ্টি হয় না, এসব ভেবে হলিউডের মতন গ্রামে চলে গেলেন, ক্যালিফোর্নিয়া, এবং সেখানে স্টুডিও ব্যবস্থার বিকাশ হলো। এরা
আসলে এরা একটা জিনিস বুঝেছিলেন যে আধুনিক বুর্জোয়া ব্যবস্থা, আধুনিক শিল্প ব্যবস্থা কোনো লোককে দীর্ঘ সময় ধরে কোনো জিনিস দেখতে দেবে না। ফলে শ্রমিকরা হাড় ভাঙা খাটুনির পরে যদি আধা ঘন্টা 1 ঘন্টার কোনো ছোটো জিনিস দেখে, তাই দেখেই তারা মুগ্ধ হবে। সেখানে তাদের সস্তা রগরগে জিনিস দেওয়া উচিত। কারণ এর মধ্যেও কি ম্যাজিশিয়ান আসেননি? সোভিয়েত সাইলেন্ট কমেডির যারা ম্যাজিশিয়ান, আমেরিকান সাইলেন্ট কমেডির যারা ম্যাজিশিয়ান, যারা যারা ঈশ্বর প্রতীক, চার্লি তো আছেনই, বাস্টার কিটান, হ্যারি ল্যাংডন, ম্যাক্স স্যানেট, এরা যেমন ধরুন থুলো জিনিস, এই যে মডার্ন টাইমসে একটা লোক টাইট দিচ্ছে, মেশিন টাইট দিয়ে দিয়েছে, একটা মেয়ের পেছনে টাইট দিয়ে দিয়েছে, আপনি হেসে ফেললেন, ভালগার ভাবলেন, কিন্তু এই ভালগারিটি একটু পরেই আপনার মনে হলো যে কী অবস্থা, একটা মানুষকে উন্মাদ করে দিয়েছে একটা ব্যবস্থা। পুরোপুরি পুঁজিবাদ যন্ত্র সভ্যতার বিরুদ্ধে একটা বয়ান। সেটা চার্লি চ্যাপলিন দেখাতে পারেন, যে একটা লাথি খেয়ে তিনি পড়লেন নিউ ইয়র্কে, সরে তাকালেন, সে লিবার্টি, আমেরিকা ইজ এ কান্ট্রি ওয়্যার লিবার্টি ইজ এ স্ট্যাচু। তো এগুলো চার্লির পক্ষে সম্ভব। এই ফাঁক ফকরগুলো দিয়ে যেমন শেক্সপিয়ারও কাজ করতেন, চার্লিও কাজ করতেন, কিন্তু মূলত সিনেমা হয়ে গিয়েছিল বিনোদনের ব্যাপার। এখন তার বিরুদ্ধে প্রথম সংগঠিতভাবে একটা জিনিস বলা হয় নিউ ওয়েভের সময়, ফরাসি নিউ ওয়েভ, এরা এই ছবিগুলোকে সমর্থন করতেন। হাওয়ার্ড হক্স, জন ফোর্ড, হিচকককে খুবই পছন্দ করতেন গোদাত্রুফোরা, যে জন্য ওদের বলেও হিচকক ও হক্সোম্যানিয়া, মানে এনিথিং হুইচ কামস আউট হুইচ কামস ফ্রম হিচকক আর হক্স, দ্যাট ইজ গ্রেট। তো এরা লক্ষ্য করেছিলেন যে একটা ফ্যাক্টরি সিস্টেমের মধ্যে থেকেও পর্যন্ত কিছু কিছু ছবি বানানো যায় যেগুলো অসামান্য, যেমন জন ফোর্ডের স্টেজ কোচ, পুরো শোলে স্টেজ কোচের থেকে এক্সট্রিম লং শটগুলো একেবারে কাট অ্যান্ড পেস্ট। তো এবং সেটা দোষের না, আর জিনিস যদি টুকতেই হয় বড় জায়গা থেকে ঢোকা ভালো। এই জন ফোর্ড বলেছে যে আমাদের ব্যবসায় তুমি মহৎ বা তুমি খারাপ এসবের কোনো মানে নেই, একটা লোক পুঁজি ঢেলেছে, সেই পুঁজিটার থেকে অনেক বেশি টাকা তোমায় ফিরিয়ে দিতে হবে, আর না হলে তুমি শেষ। জন ফোর্ড খুব মহৎ চলচ্চিত্রকার, সত্যজিৎ তার উপর আলাদা প্রবন্ধ লিখেছেন, বহু লোকই লিখেছেন, কিন্তু জন ফোর্ডকে টাকা তুলে দিতে হয়েছে। এই যে আমাদের সে 48 সালে যেটা আপত্তি, হঠাৎ একদল লোক 60 দশক থেকে বলা শুরু করলেন আমরা মহৎ ছবি তৈরি করি, কাজে আমাদের টাকা তুলে দেওয়ার কাজ না। এর মধ্যে সত্যজিৎ ছিলেন না। সত্যজিৎ রায়কে কিন্তু একবার জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি প্রফেসর শঙ্কুর ছবিগুলো তোলেন না কেন? সত্যজিৎ বলছেন দেখুন এই ছবিগুলো তুলতে এত টাকা লাগে যে আমি তো আমার মার্কেট জানি, একে তো দেশ বিভাগ হয়ে গেছে, বাংলা মার্কেটটা ছোট, একজন প্রযোজক বিশ্বাস করে আমাকে কিছু টাকা দিয়েছেন, তাকে অন্তত কিছু টাকা ফেরত দেওয়া আমার নৈতিক কর্তব্য মনে হয়। ফলে অত ট্রিক শট আর অত ডিফিকাল্ট জিনিস করলে এই টাকাটা ফেরত আসবে না। এমনকি উনি তো যন্ত্রপাতিই ব্যবহার করতে চাইতেন না। আপনি জলসাঘরের কথা ভাবুন, যখন পথের পাঁচালী, অপরাজিত এসব কেটে গেছে, যখন ওনার হাতে একটু পয়সা এসছে, লোকে একটু নামধাম হয়েছে জানে, তখন উনি একটা ক্রেন শট নেওয়ার চেষ্টা করলেন, যে সব থেকে ক্রেন এলো টালিগঞ্জে। এখন ওনার প্রথম অভিজ্ঞতা খুব খারাপ, খুব করুণ। ট্রেনটা আসছে, সামালো বলছেই থাক, কিন্তু গেটটা তৈরি হচ্ছে। শেষ মুহূর্তে ওই আওয়াজ না শুনতে পেয়ে ট্রেনটা ঢোকার চেষ্টা করে, এবং ওপর থেকে বুঝতেই পারছেন কী হলো, তারপরে 3 জন শ্রমিক। এরপর থেকে সত্যজিৎ রায় বলেন, লিখিতভাবেই বলেছেন, যে ভারতবর্ষের মতন কোনো দেশে যন্ত্রপাতি নিয়ে কাজ করা খুব কঠিন, কারণ অন্যের তাতে ক্ষতি হয়ে যেতে পারে। ফলে আমি সাধারণত চেষ্টা করি যত কম যন্ত্রপাতি নিয়ে ছবি করতে, তাতে আমারও সুবিধা হয়, আমার সহকর্মীদেরও সুবিধা হয়। এই যে ধারণাটা হলো না, যখন 1977 সালে বামফ্রন্ট এলেন, তারা প্রথম সরকারি বিনিয়োগ করা উচিত, কারণ অপসংস্কৃতির বিরুদ্ধে সুস্থ সংস্কৃতি গড়ে উঠবে। এই সুস্থ সংস্কৃতির কাজে তারা যেসব পরিচালকদের দিলেন টাকা, তারা ভালো, কিন্তু তারা যে ছবি করলেন, সে ছবি কোনো বাম দক্ষিণ কেউ দেখল না। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত নাগরিক পড়েন, আমাদের এই পডকাস্ট দেখছেন, তারা জানেন যে নাগরিক এমন একটি স্বাধীন সংবাদ মাধ্যম যারা শুরুর দিন থেকে, আজ প্রায় 4.5 বছর হয়ে এলো আমাদের, কোনো রকম কর্পোরেট সংস্থা বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের অনুদান, বিজ্ঞাপন, পৃষ্ঠপোষকতা কিছুই নেয় না। আমাদের ভরসা আপনারাই, অর্থাৎ নাগরিকরাই। আপনাদের উৎসাহে এবং মতামতে আমরা এতদূর পেরিয়ে এসেছি। তাই সেই কথাই আবারও বলবো যে আপনার নাগরিক নিজের ট্যাঁকে রাখুন। ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনারা সাধ্যমতো অনুদান পাঠাতে পারেন, এবং
নাগরিক যে সুস্থ আলোচনার পরিসর চালিয়ে নিয়ে যেতে চায় সেই পথে তাদের সাহায্য করুন। দেখতে থাকুন, পড়তে থাকুন নাগরিক.net। সরকারের রাজকোষ থেকে কিছু টাকা চলে গেল। ইন্দিরা গান্ধী এফএফসি করে এটাই ভেবেছিলেন হবে, তাতে তবু কিছু ছবি হয়েছিল, কিন্তু ভেবে দেখবেন ছবিগুলোর কোনো জনস্বীকৃতি আসেনি। উল্টে যেটা করলো যেটা হচ্ছে জনস্বীকৃতি, যেসব ছবি এসছে তারা সবাই খারাপ। এটা হতে পারে না। তার ফলে হলো কি, একটা জনসাধারণের মধ্যে কৃত্রিম বিভাজন, যে একদল লোক যারা সিনেমা হলে যায় হাসি ঠাট্টা করতে, তারা ফালতু অবান্তর ইতিহাসের প্রান্তে থাকা, তাদের নিয়ে কেউ মাথা ঘামানোর দরকার নেই। আরেকদল লোক যারা জাপান বা নিউজিল্যান্ড থেকে পুরস্কার আনবেন বলে প্রতিশ্রুতি দেন, যদিও পাননি কিছুই সেইভাবে, কিন্তু তাদের ছবিগুলো ছবি। তার ফলে যা হচ্ছে দেখুন, টালিগঞ্জ স্টুডিও মুখ থুবড়ে পড়ে যাচ্ছে। তো আমরা যেহেতু ইতিহাস ধরে আলোচনাটা করছি, এবার যদি ইতিহাসের দিক থেকে একটা তাকাই, সামগ্রিক দৃষ্টিভঙ্গি থেকে একটা প্রশ্ন আপনার কাছে, যে ধরুন আমাদের দেশে তো অভিনয়ের যে ধারা, নাটক ছিল, যাত্রাপালা তো ছিলই, তাই চলচ্চিত্র শিল্পটা যখন এলো, মানে চলচ্চিত্র সাদা চোখে দর্শক যেটা দেখতে পান সেটা তো আসলে অভিনয়টাই। তো এই চলচ্চিত্রের জনপ্রিয় হওয়া শুরু কবে থেকে, মানে সেটা কি শুরু থেকেই না সময় লেগেছে? শুরুতে যেটা ছিল, হিরালাল সেন যেটা করতেন বা তখন যেগুলো হতো, সেগুলো হচ্ছে মজার জন্য। যে ও মা, লোকে হাঁটছে, লোকে কথা বলছে, মার্বেল প্যালেস এইরকম, না রবীন্দ্রনাথ ঠাকুর বক্তৃতা দিচ্ছেন এরকম। সত্যি তখন নির্বাক ছিল, কিন্তু রবীন্দ্রনাথ বা সুরেন্দ্রনাথ ব্যানার্জি ছাত্র মিছিলে বক্তৃতা দিতেন, অকুত ভয়ে হিরালাল সেনের তুলেছিলেন। এবং আমরা এখন বিচারই করি না, এই যে আমরা একটু টেকনিশিয়ানদের নিয়ে কথা বলি। আপনি কোনো বাংলা প্রবন্ধ দেখেছেন যে যখন কলকাতা শহরে ইলেকট্রিসিটি নেই, তখন উনি সম্পূর্ণ হাতে তৈরি নিজের যন্ত্র দিয়ে উনি সিনেমা দেখাতেন, এমনকি বরিশালের ঘোলায় এসডিও বাংলোতে বা অন্যত্র। একমাত্র দুটো জায়গায় ইলেকট্রিসিটি ছিল, হাওড়া ব্রিজে আর ফোর্ট উইলিয়ামে, এছাড়া ছিল না। কিন্তু হিলাল সেন দিনের বেলাতেও ছবি তুলতেন, টাউন হলের ছবি তুলেছেন। হিলাল সেনকে যদি আমরা সিনেমা মেকার হিসেবে অস্বীকারও করি, তিনি যে নিজস্ব মেথডে সিনেমা তৈরি করতেন, তার যে টেকনোলজি, তার যে কৃতকুশলতা, সেই নিয়ে একটি কথা আমরা বলি না। আজকে হঠাৎ আমরা টালিগঞ্জ সিনেমার সংকট নিয়ে বলতে শুরু করেছি। ম্যাডানরা কীভাবে ছবি করতেন তার নিন্দাই আছে, সত্যিই নিন্দে। কারণ ওরা চটজলদি ছবি করতেন, আজকের বাংলা ছবির মতন। ওদের যে দুজন ছিলেন, ওই বন্দ্যোপাধ্যায় এবং মানে ক্যামেরা টাইপিস্ট এবং অ্যাকাউন্টেন্ট, তারা সুইচ অন করতেন, সুইচ অফ করতে, গল্প শেষ হয়ে যেত। কিন্তু ধরুন ধীরেন গাঙ্গুলি মশাই, যিনি শান্তিনিকেতন থেকে আর্ট শিখেছেন এবং নিজামের আর্ট স্কুলের ছাত্র ছিলেন, তিনি যখন বিলেত ফেরত করলেন, তিনি যে স্কেচগুলো করেছিলেন ক্যারেক্টারে, সেগুলো পাওয়া যায়, ছবিটা পাওয়া যায় না। কিন্তু আমরা ধীরেন গাঙ্গুলি নিয়ে কোনো আলোচনা করিনি, আমরা মধু বসুকে নিয়ে কোনো আলোচনা করিনি। এবং আমাদের শুনলে মনে হয় এরা আবার কী করছে। এমনকি আজকে যারা ধরুন যারা প্রমথেশ বড়ুয়াকে নিয়ে, আপনি ভাবুন কত বড় পাপ যে সাংবাদিক অসাংবাদিক সব মিলিয়ে প্রমথেশ বড়ুয়ার টেকনিক্যাল এক্সিলেন্স, প্রমথেশ বড়ুয়া আমাদের জন্য কী করেছেন তা নিয়ে একজন বা দুজন আলোচনা করেছেন। যিনি আলোচনা করেছেন তার মধ্যে ঋত্বিক ঘটককে স্মরণীয়, যে ঋত্বিক দাবি করেছিলেন যে সাবজেক্টিভ ক্যামেরা কী হয়। উত্তরায়ণে খুব জ্বর হয়েছে নায়কের, প্রমথেশ বড়ুয়া, তিনি সিঁড়ি দিয়ে উঠছেন, সিঁড়িটাকে দেখানো হচ্ছে, তারপরে প্রমথেশ বড়ুয়াকে দেখানো হলো এবং ক্যামেরা আছড়ে পড়লো বিছানায়, অর্থাৎ জ্বরের ঘোরে নায়ক পড়ে গেল বিছানায়, কেউ নায়ককে দেখানো হলো না। এই যে সাবজেক্টিভিটি, বা একজন মহিলা গাড়ি থেকে নামছেন, তার পায়ে আলতা, তার পরের শটে আলতা নেই, অর্থাৎ তিনি বিবাহিতা ছিলেন, তিনি বিধবা হয়ে গেলেন। এই যে এডিটিংয়ের অসাধারণ জায়গা, বা ধরুন প্রমথেশ বড়ুয়া যে ইনডোর শুটিং শিখে এলেন বিলেত থেকে, এই যে এই আলোতে আপনারা শ্যুট করছেন, এই যে বেসিক্যালি 3 পয়েন্ট লাইটিং, অনেকে 5 পয়েন্টও বলেন, দুটো বাড়িয়ে, যে কি লাইট, ব্যাক লাইট এবং ব্যাকগ্রাউন্ড লাইট, এই দিয়ে যে ছবির বানানো, এই যে ইনডোরে হয়, এ তো 1932 থেকে প্রমথেশ বড়ুয়া চালু করলেন। তার অভিনয়ের কথা ছেড়ে দিন, অভিনয়, তার রূপ, তার যে অন্যান্য কারুকার্য সমস্ত আছে, কিন্তু আমরা হঠাৎ দাবি করলাম যেন আমরাই প্রথম শিখেছি সিনেমা। এটা তো নয়, আমরাই প্রথম সমাজ সচেতন। দেবকী কুমার বসুর ছবি নিয়ে কেন কথা হয় না, আপনি বলুন তো। মানে অনেক
কিছু পায়োনিয়ার তো উনি সিনেমা আমাদের বুদ্ধিজীবীরা কথা বলেন না, আজকে তারা বিপদে পড়ে মানে আইসিসিউতে গিয়ে বলছেন যে হ্যাঁ আমাদের আগেও ছিল, আমাদের কিন্তু বাবা ঠাকুরদার ছিল, শুধু বিয়ের সময় আমরা প্রত্যেকেই ঠাকুরদার ছবি নামাই ঝুলঝাড়ি। এখন দেবকী কুমার বসু বললে হয়? ছবিগুলো যখন হচ্ছিল, এই যে সুচিত্রা সেনের প্রোফাইল শ্রীকৃষ্ণ চৈতন্যতে অজয় কট যেখান থেকে নিলেন, আপনি ভাবুন দেবকী কুমার বসু প্রথম লক্ষ্য করেছেন যে ভদ্রমহিলার তাকানোর মধ্যে কিছু ভুল আছে, মানে নর্মালি আমরা যা বলি তার মুখকে একটাভাবে দেখা উচিত, এবং সেই মুখটাই তো পরবর্তীকালে জনপ্রিয় হয়ে গেল। এই হারানো সুর বলুন, সপ্তপদী বলুন, সাত পাকে বাঁধা বলুন, ওই মুখ যা দেবকী কুমার বসুর আবিষ্কার। বিধবা হয়েছেন আমরা বলবো না, আমরা কমার্শিয়াল সিনেমা, আমাদের হঠাৎ একটা ধারণা হলো যে হঠাৎ একদিন ফুল ফুটে উঠলো এবং পথের পাঁচালী টুপ করে ঝরে পড়লো। পথের পাঁচালীর আগে যে ছবি ছিল এবং সেই ছবিগুলোর যে কৃতিত্ব ছিল, ধরুন কল্পনা উদয় শঙ্করের, কি অসাধারণ ছবি। নাচ যদি দেহভঙ্গি মানে কথা বলার বিকল্প হয়ে উঠতে পারে, এটা অনেক গুরুত্বপূর্ণ কথা। রবীন্দ্রনাথ 1925 সালে ছেলেকে একটা চিঠি লেখেন রতি ঠাকুরকে, যে বেটোফেন যেমন শব্দহীন সুরের জগৎ তৈরি করতে পেরেছেন, সিনেমাই বা অঙ্গভঙ্গিকে ব্যবহার করে, তখন তো নির্বাক সিনেমা, নিজের অভিব্যক্তিগুলো প্রকাশ করতে পারবে না কারো। তখন সিনেমা পারেনি, বাংলা সিনেমা রবীন্দ্রনাথের কথাকে গুরুত্ব দেয়নি, কিন্তু উদয়শঙ্কর যখন কল্পনা করেছেন, কল্পনা পুরোটা রবীন্দ্রনাথকে নেওয়া। কিন্তু ছবিটা নিয়ে আপনি আলোচনা শোনেন না? ওই যে ক্যামেরা, মানে কল্পনার যে ক্যামেরা, তার এডিটিং কি অসাধারণ, তার ওই ওই উপস্থাপনাটা। আপনি ভাবুন পুদভকিনের মতন পরিচালক, আজকে হলে তো কি বলবো, খবরের কাছে বাইলাইন ফাইলাইন না আলাদা সাপ্লিমেন্টারি বেরোতো। পুদভকিন যখন নিমাই ঘোষের ছিন্নমূল দেখলেন, মাত্র 10,000 ফুটের ছবি, এবং আজকে সেলুলয়েড ক্যামেরার ক্ষেত্রে যেখানে ভিউ ফাইন্ডার নেই, কিচ্ছু নেই, সেখানে 10,000 প্রত্যেকটা শটই ওকে শট, অর্থাৎ 1:1 রেশিওতে ছবি করতে হচ্ছে। ভাবতে পারছেন একজন মানে কি অসম্ভব কাজ করেছিলেন নিমাই ঘোষ। সেই ছবিতে আমাদের যে ভিজুয়াল ডকুমেন্টেশন, শিয়ালদা স্টেশন এবং লেক ক্যাম্পে উদ্বাস্তুরা কেমন আছে, ওর জন্য তো একমাত্র অন্য কিছু না হোক, শুধু ওর জন্যই ওই ছবিতে যেতে হয়। এবং পুদভকিন সেটা বসে বসে যখন ছবিটা দেখেছিলেন, দেখে এত দূর মুগ্ধ হন যে ফিরে গিয়ে প্রাভদায় ফার্স্ট পেজে প্রবন্ধ লেখেন, এবং সেটা কন্টিনিউশন থেকে ভেতরে। তখন কিন্তু স্ট্যালিন বেঁচে আছেন, এলেবেলে প্রাবদা না। এবং পুদভকিন যে কোনো একটা নাম করবেন, অমুকে বলেছেন ওরম না, পুদভকিন লিখে বলছিলেন যে ছবিটার ফটোগ্রাফিক কোয়ালিটি কি হাই। আমরা একবারও বলিনি, আলোচনাই করিনি। আমাদের যে কোনো আলোচনা শুরু হয় সত্যজিৎ জীবনবোধ নিয়ে, এমনকি সত্যজিৎটারও যে সিনেমা যারা নির্মাণের বিষয়, শব্দ ব্যবহার, তার দৃশ্য ব্যবহার, তার সংযোজনা, এই জিনিসগুলো তিনি একা করেন না, তার সঙ্গে আরও অনেক লোক করেন, এগুলো নিয়ে কোনো কথাই হয়নি। অধিকাংশ বাঙালির ধারণা, দেখবেন এখনও যে রচনা বই, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কি অনবদ্য অনুবাদ করেছেন সত্যজিৎ রায় সেলুলয়েডের পর্দায়। সত্যজিৎ রায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অনুবাদ করেননি, প্রথম কথা 3 ভাগের 1 ভাগও নেননি, আর দ্বিতীয় কথা সত্যজিৎ রায় এটা কৃত্য না। সত্যজিৎ রায় আগেও বহু ভালো ভালো উপন্যাস ফিল্ম মেকাররা আনতে চেয়েছেন, কথা হচ্ছে সেগুলো হয়তো যোগ্যতায় তেমন ছিল না। যেমন উপন্যাস আগে লেখা হয়েছিল সব কি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বা মানিক বন্দ্যোপাধ্যায়, তা তো না। তেমনি সিনেমা আগেও তোলা হয়েছিল, সব কিছু এরকম না, কিন্তু তার প্রভাব আছে। যেমন ধরুন দেবদাসে প্রমথেশ বড়ুয়া যে প্যারালাল কাটিং করেছিলেন, সারা ভারতের একমাত্র লিজেন্ডারি শট ওইটা, যে যখন দেবদাস শেষবারের মতন রক্তবমি করছে, সেই মুহূর্তে পারোর হাতে ঘটি খসে পড়ে গেল, এই শটটা। এখানে আপনারা এখন তরুণ যুগের ছেলে, আপনারা কী আছে একটা প্যারালাল কাটিংকে আপনি সঞ্জয় দা এত বাড়াচ্ছেন কেন? আমি কিছু বাড়াচ্ছি না। সারা ভারতবর্ষ মনে করেছিল হিন্দু মহিলার নিয়তি এই রকম, নিয়তি স্বয়ং কথা বলছে, যেন টেলিপ্যাথি শট কথাটা আবিষ্কৃত হয়। এবং ভারতবর্ষের টেলিপ্যাথি শট কত আর হয়েছে বলুন তো? এই যে দেবদাস বলুন 35 সালে বাংলায় হলো, 36 সালে হিন্দিতে, কারণ প্রমথেশ বড়ুয়া হিন্দি বলতে পারতেন না, তাই কুন্দনলাল সাইগালকে আনা হলো। 37 সালে আসামিয়াতে, কারণ কুন্দনলাল আবার প্রমথেশ বড়ুয়া ডাব করলেন। এবং তারপর থেকে যে 1935 সালে বিমল রায় ছবিটা করেছিলেন, তার যেটুকু আপত্তি ছিল ক্যামেরা নিয়ে,
সেইটা তিনি 1955 সালে যখন দেবদাস নিজে করলেন বম্বেতে বৈজয়ন্তীমালা সুচিত্রা সেনকে নিয়ে, দেখবেন কীভাবে তিনি শিখেছিলেন প্রমথেশ বড়ুয়ার কাছ থেকে। আমরা এবং বম্বের পরিচালকরা সকলেই বলছেন যে নিউ থিয়েটার্স বা ইত্যাদি থেকে তারা কতখানি শিখেছেন, তার মিউজিক রেন্ডারিং, তার কাহিনী বলা, স্টোরি টেলিং, বেসিক্যালি গল্প কীভাবে বলতে হয়, হাউ টু টেল এ স্টোরি, এটা নিউ থিয়েটার সারা ভারতবর্ষকে শিখিয়েছে। আমাদের এখানে দেখুন কোনো আলোচনাই নেই, কোনো কথাই বলা হয় না। আজকের যুগে কেউ জানেই না যে দেবকী বসু, মধু বসু, প্রমথেশ বড়ুয়া এরা এই পরিচালক ছিলেন। আজকের যুগে কেউ জানেই না যে কাননওয়ালা অল ইন্ডিয়া স্টার ছিলেন। কেন জানে না? তা আমাদেরই দোষ। এই আমরা যারা দু এক পাতা ইংরেজি পড়ে ফাটাফাট কোটেশান মারছি, এখন তো গুগল দেখে টুকে দিচ্ছি আর এই করছি, হঠাৎ বাংলা সিনেমার সংকট, বাংলা সিনেমার সংকট দিকে শেখেনি। এই মুক্তি যখন তৈরি হয়, প্রমথেশ বড়ুয়া গিয়েছিলেন রবীন্দ্রনাথের কাছে যে মুক্তির গানটা তো নেচেছে ঘুমের দেশে, ওটা তো রবীন্দ্রনাথের সুর দেওয়া না, যে পঙ্কজ মল্লিক দিয়েছে অনুমতি আদায় করতে, ভয় ছিল। রবীন্দ্রনাথ তো খুবই উদার মানুষ, তিনি বললেন বেশ গেয়েছে, চমৎকার গেয়েছে। উনি তো তাই বলতেন, যেমন উনি বলতেন যে শাহানা যখন আমার গান গায় তখন গানটা কি শুধু আমার, শুধু রবীন্দ্রনাথের, শুধু শাহানারও। কাজেই শান্তিনিকেতনের লোকেরা ভুরু কুচকালো, উনি শাহানাদেবকে অকাতরে পারমিশন দিয়ে দেন, পঙ্কজ মল্লিককে দিলেন, দিয়ে ছবিটার স্ক্রিপ্ট পড়তে চাইলেন একটু। তো স্ক্রিপ্টটার প্রমথেশ বড়ুয়ার শোনানোতে উনি বললেন তুমি ভালো করেছো, কিছু পাহাড় পর্বত। প্রমথেশ বললেন হ্যাঁ আমি চাইছি একটু আমাদের গ্রামের বাড়িতে শুটিং করে লোককে একটা বেশ গ্রাম শহর ইত্যাদি দেখানো, আমার হাতিটাও কাজে লাগাবো। তো উনি বললেন তুমি ছবিটার নাম মুক্তি দাও না, একটু শহর জীবন থেকে মুক্তি। সেই প্রথম বাংলায় পুজোর সিনেমা মুক্তি আবির্ভূত হলো 1937 সাল। শুধু ভাবুন, মুক্তিকে আপনি এখন রসিকতা করেন, কজন আধুনিক পরিচালক অভিনেতা মুক্তি দেখেন? সৌমিত্র চট্টোপাধ্যায় লিখিতভাবে এবং মৌখিকভাবে বলতেন 11 বার উনি মুক্তি দেখেছেন পরপর, শুধু অভিনয় শেখার জন্য। আর উত্তম কুমার তো অগুন্তি। উত্তম কুমারের তো প্রথম প্রয়াসই ছিল কী করে প্রমথেশ বড়ুয়া থেকে আলাদা হয়ে যাবে। আমরা খেয়াল করি যে আমাদের একটা সমৃদ্ধ অতীত ছিল, তার জনসাধারণের অতীত। লোকে দল বেঁধে প্রমথেশ বড়ুয়ার রজত জয়ন্তী দেখতে যেত, স্বামী স্ত্রী বাচ্চারা, মামাতো বোন পিসতুতো ভাই এরা মিলে। এবং সেই ছবিগুলোর মধ্যে যে হিউমারের যে স্রষ্টা, সেটা প্রথম পরশপাথর না, তার আগেও ছিল, রবীন্দ্রনাথের গানও আগে ছিল। আমরা পুরো অতীতটাকে অস্বীকার করলাম, হঠাৎ আমরা ভাবলাম একদিকে আর্ট বানাবো আর পপুলার সিনেমাগুলো জঘন্য, ওগুলো আমরা দেখবো না, আমরা বিএ অনার্স পাস করেছি, ফলে ওগুলো আমরা দেখবো। এবং বড়ুয়ার সিনেমা নিয়ে রেফারেন্স যখন আসছেই, মানে ওই স্ত্রী ছবিটা বিমল মিত্রের কাহিনী অবলম্বনে, উত্তম কুমার সৌমিত্র একসঙ্গে, সেখানে অরিন্দম গাঙ্গুলি উত্তম কুমারের ছেলের ভূমিকায় সেই মদের আসর বসিয়েছে বন্ধুদের সঙ্গে। সে বন্ধুদেরকে বলছে যে তোরা একাই বড়ুয়ার সিনেমা দেখতে চলে গেলি, আমি কি বড় লোক নিয়ে আমাকে নিয়ে গেলি না। অর্থাৎ মানে বড়ুয়ার ছবির যে গ্রহণযোগ্যতা সেটা যেমন বড়দের মধ্যে তেমন ছোটদের মধ্যেও। এবং সম্ভবত নরেশ মিত্র ওই সময় কাজ করা শুরু করেছেন, গোড়া ওই সময়। হ্যাঁ, বড়ুয়া তো সারা ভারতের সবচেয়ে বড় আইকন। তো এই যে জায়গাগুলো, তখন আমাদের যে টেকনিশিয়ানরা কাজ করতেন, ধরুন আমরা সাউন্ড আনলাম 1931 সালে, বাঙালিরা প্রথম দেনা পাওনা, হ্যাঁ জামাই আংশিক সাউন্ড, পুরোটা না। আর এরা তো আলো মারা করলো, একই ফটো ফিনিশে আমরা সেকেন্ড হলাম। মডার্নরা ফটো ফিনিশে সেকেন্ড হয়েছে, তারপরেই মডার্নরা 4টে ছবি করে ফেললো সাউন্ড। কিন্তু মুশকিলের ইতিহাসে হায়ার সেকেন্ডারি ফার্স্ট বয়ের নাম মনে রাখা হয়, সেকেন্ড ফোর্থ ফিফথ এদের অত গুরুত্ব দেওয়া হয় না। তো আমরা সেকেন্ড হলাম, থার্ড হলাম, ফোর্থ হলাম, ফিফথ হলাম, কিন্তু আলামারা প্রথম হয়ে গেল 1931 সালে। কিন্তু আপনি ভাবুন, সাউন্ডটাকে যদি নেওয়া হতো, সেই সাউন্ডটাকে নেওয়ার সময় কত রকম মেথোলজি রায়চাঁদ বরা ইত্যাদি সূত্রে প্রমথেশ বড়ুয়া নিতেন। এবং এই যে বীরেন সরকার যে সারা ভারতে গল্প বলার পদ্ধতি আবিষ্কার করলেন, যে বাঙালি মধ্যবিত্তরা, তার জন্য আমাদের দুর্যোগ এলো। এই বম্বে সিনেমায় প্রথম থেকে একটা চারানাওয়ালা ক্লাস ছিল, অর্থাৎ যারা কুলি মজুর রাস্তার লোক তারাও সিনেমা দেখবে, যেটা বম্বে সিনেমা ভাবত। কিন্তু আমরা কোনোদিন ভাবিনি, আমরা ভেবেছি মধ্যবিত্তরা চাকুরিজীবীরা দেখবে।
এবং সেখানে বিএন সরকারের কৃতিত্ব হচ্ছে উনি বুঝলেন যে যেহেতু বাঙালিরা সাহিত্য করতে পারে, তারা সাহিত্য করে, ভালো ভালো গল্প কিনে নাও এবং সেই গল্পকে সাহিত্যিকদের দিয়ে স্ক্রিপ্ট করা। ফলে বাংলা সিনেমা 30 এবং 40-এর দশকে সর্বভারতীয় ক্ষেত্রে এত গুরুত্ব পায় কেন? তার কারণ তারা এফেক্টিভলি গল্প বলার রীতিটা কী হবে সারা ভারতবর্ষে এটা প্রমাণ করে দেয়। আমাকে একটা গল্প অবান্তর গল্প হয়েছে। দিল্লিতে সাহিত্য এবং সিনেমা নিয়ে একটা সেমিনার হচ্ছিল। সেখানে কেদারনাথ সিং এসেছিলেন। কেদারনাথ সিং হচ্ছেন জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন, বিরাট হিন্দি কবি। আমরা বাঙালিরা তো হিন্দি কবিতা ফলতে পড়ি না, তো আমাদের কেদারনাথ ইত্যাদি। বাঙালিদের হিন্দি জ্ঞান হচ্ছে মুন্সী প্রেমচাঁদ আর ফণীশ্বরনাথ রেণু, তাও রাজ কাপুর ময়লা আঁচল করেছিল বলে। তো কেদারনাথ সিং এই আলোচনা শুনতে শুনতে বলছেন, জানেন একটা কথা, মানে খাওয়ার সময়, যে আমার মনে হয় মাঝে মাঝে, আমি সিনেমার লোক নই, কিন্তু একা শরৎচন্দ্র না, হিন্দি সাহিত্য আর বম্বে সিনেমার মধ্যে দাঁড়িয়ে থেকে হিন্দির 12টা বাজিয়ে দিয়ে, এখান থেকে যেই গেছে বম্বেতে ফেল করেছে। কারণ হিন্দি একেবারে মডেলড হয়েছে শরৎচন্দ্র অনুযায়ী। আপনি দেবদাস ছবিটাই ভাবুন, এত আর করা হয় কেন? এমনকি দেবদাস যখন করা হয় না তখনও দেবদাসের রেফারেন্স। আপনি ভাবুন এই যে কাগজকে ফুলে, যে শেষ ওই যে পরিচালক যে ছবিটা করতে করতে থেমে গেল, সেটা দেবদাস। অজস্র নায়িকার নাম পারো, অজস্র লোক শুধু দেবদাস হতে চেয়েছে। এই যে আজ পর্যন্ত শরৎচন্দ্রের গল্প নিয়ে যা হয়েছে, যতগুলো ছবি, 85টার বেশি ছবি হয়েছে সারা দেশে, পরিণীতা বলুন, বিন্দুর ছেলে বলুন, শ্রীকান্ত বলুন, সে বাংলা না, তেলেগু, মালায়ালাম, সব জায়গায়, পাঞ্জাবি, পাকিস্তান, বাংলাদেশ তো আছেই। এই গল্প কেন? তাতে কেদারনাথ সিংয়ের বক্তব্য কেন বলুন তো শরৎবাবু? দুটো কারণ। এক, আমাদের সমাজে মেয়েদের অবস্থান কী হবে এটা কেউ আমরা বুঝতে পারি না, শরৎবাবু পারেন। আর দুই হচ্ছে, শরৎবাবু যে সেন্টেন্সগুলো লেখেন আপনি কোনদিন ভাবতে পারবেন ওরা বদলাতে পারেন যায়। ওটা সরাসরি ঠোঁটে বসিয়ে দিলেন, স্ক্রিপ্ট রাইটারের খরচা কমে গেল, ওইটাই স্ক্রিপ্ট। এখন এই যে ঘটনাগুলো আমরা ঘটিয়েছিলাম, শরৎচন্দ্র সিনেমার জন্য লেখেননি, কিন্তু এই যে কৃতিত্বগুলো ঘটিয়েছিলাম আমরা কেউ আলোচনা করলাম না। আমাদের মনে হলো হঠাৎ যে সিনেমা থেকে যদি আমরা সংলাপ তুলে দিই, যেমন পথের পাঁচালী, হাফ সাইলেন্ট ছবি, বস্তুত 1964 সাল থেকে 1955 সাল, অর্থাৎ পথের পাঁচালী থেকে চারুলতা অবধি সত্যজিৎ রায় যে ছবিগুলো তুলেছেন তাতে সাউন্ড ট্র্যাকে ডায়ালগ খুব কম। উনি ভিজুয়াল ইমেজকেই একমাত্র মনে করতেন, সেটা ওর পক্ষে গুরুত্বে, কিন্তু সেটা যে একমাত্র পন্থা না। তাতে এমনকি আর্ট সিনেমাও মার খেয়েছে। আপনি ভাবলেন সত্যজিৎ রায়ের যে শার্ট সেটাই সবাইকে পরতে হবে, তাতে যে কারুর চাপাচাপি হচ্ছে, সেলাই খুলে যাচ্ছে, কারুর ভুঁড়ি দেখা যাচ্ছে, এটা আপনি বুঝলেন না। ফলে ঋত্বিক ঘটকের প্রতি সম্পূর্ণ অবিচার করলেন। এই সিনেমায় গানের প্রসঙ্গ, পথের পাঁচালীতে গান নেই, খুব ভালো কথা। অপরাজিতে গান নেই, খুব ভালো কথা। সত্যজিৎ রায় গান খুব নির্বাচিতভাবে প্রয়োগ করেন, খুবই ভালো কথা, এবং সেটা সাকসেস উনি দেখিয়েছেন। কিন্তু ওর যে ধারণা যে ভারতীয় গান ভারতীয় সিনেমার পক্ষে অপ্রাসঙ্গিক, কারণ ভারতীয় সিনেমার গানগুলো বিমূর্ত, অ্যাবস্ট্রাক্ট, এগুলো বেটোফেন, মোজার্টের মতো কংক্রিট না। ফলে আমাদের পরিচালকরা ভুল করছেন। জীবনের প্রথম লেখা হোয়াট ইজ রং উইথ ইন্ডিয়ান ফিল্মসে উনি এই দাবি করেছেন যে ভুল করছেন তারা এই গানগুলোকে ব্যবহার করে। যেমন উনি নিজে পরবর্তীকালেও বলেছেন যে চারুলতা করার সময় আমাকে সবচেয়ে সহায়তা দিয়েছেন মোজার্ট, কেন যেহেতু মিউজিকে অনেকগুলো ক্যারেক্টার থাকে, সেই ক্যারেক্টারগুলোর দিকে তাকিয়ে উনি চারুলতা স্ক্রিপ্টটাকে তৈরি করতে পেরেছেন। কিন্তু এর বিপরীতে ভাবুন যে কমল কুমার মজুমদার ওর ঘনিষ্ঠ বন্ধু এবং ঋত্বিক ঘটক ওর সহযোগী এবং বন্ধুও, তারা যে সঙ্গীতকে সমর্থন করছেন, কথাকে সমর্থন করছেন। কমল কুমার মজুমদার তো এত দূর এগিয়ে গিয়েছেন যে বাঙালি হিন্দু তো শ্মশানেও গান গায়, কাজে গান আমাদের জীবনের অঙ্গ। আমি অতটা বলবো না, কিন্তু আপনি ভাবুন লাগি লাগান সখী প্রতিষ্ঠান, গানটাকে পুরো অর্কেস্ট্রেশনের মধ্য দিয়ে ব্যবহার করে ঋত্বিক ঘটক একেবারে মেঘঢাকা তারার পুরো কাহিনীটা বিধৃত করলেন। এটা তো এক ধরনের প্রতিবাদ বলা যেতে পারে, অলিখিত প্রতিবাদ, বা একটা ভিন্ন ধারা বলা যেতে পারে পথের পাঁচালীর বিরুদ্ধে। আর্ট সিনেমা একরকম হয় না। এই যে লিনিয়ার জায়গা
হঠাৎ আপনি দাঁড়িয়ে আছেন, কথা নেই বার্তা নেই, আপনার হাতের থেকে পাখি উড়ে গেল, কি বৃষ্টির মধ্যে একটা গাধা ভিজছে, ঘোড়া ভিজছে পুরুলিয়ায়, আর পুরুলিয়ার মাঠে হঠাৎ সাদা একটা ঘোড়া ভিজবে কেন? তার কি ঘোড়া ভেজে তার কারণ আছে। আমাদের ঘোড়া হঠাৎ ভিজতে যাবে কেন? আপনি হঠাৎ ভালো এই ইমেজটা ভালো নিয়ে আসি, রবীন্দ্রনাথের ওই শব্দটা ভালো নিয়ে আসি, কিন্তু ওটা তো আরোপিত। আরোপিত হচ্ছে না, দর্শক নিচ্ছে না। আপনি দর্শককে নেওয়াতে পারবেন না, দর্শককে নেওয়ানোর কথা আলাদা। দেখুন, ঐতিহাসিকভাবে ভেবে দেখবেন, উত্তম কুমারের বাংলা সিনেমায় জনপ্রিয় হওয়া এবং সত্যজিৎ রায়ের সফলতা প্রাপ্তি প্রায় পাশাপাশি ঘটছে, প্রায় একই জিনিস। প্রায় একই সময়। যেই মুহূর্তে সাপমোচনে মার্চ মাসে মুক্তি পেয়েছিল 1955, সাপমোচনে যে এই যে উত্তম কুমার গ্রাম থেকে শহরে এলেন, সভ্যতার যে রূপান্তর ঘটল, পালুস্কারের গান হচ্ছিল নির্দিষ্ট একটা কোটারির মধ্যে, জমিদার এবং তার বন্ধুরা শুনছিল, এবং পালুস্কারকে আপনি দেখছিলেন গাইছে, তার মূর্ছনা শুনছিলেন, তার সিলেক্টেড অডিয়েন্স, তারা সত্যিকারের সমঝদার, যাদের কাছে আব্দুল করিম খা গাইতো, ফয়াজ খা গাইতো, এরকম। আর যখন আপনি উত্তম কুমারকে কলকাতায় এসে মাইক্রোফোনের সামনে ঝড় উঠেছে ব্যাকুল বাতাস গাওয়াচ্ছেন হেমন্ত মুখোপাধ্যায়ের গলায়, তখন কালুস্কার থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের তফাৎটা হচ্ছে, হেমন্ত মুখোপাধ্যায় মাস অডিয়েন্সের কাছে যাচ্ছেন, সেই মাস হেমন্ত মুখোপাধ্যায়কে চেনে না, কিন্তু তার গানে কণ্ঠে মোহিত হয়। এটাই তো যুগের ফারাক। এবং এই যে সাপমোচনে এসে উত্তম কুমার একটা শহর দেখছেন, এবং দেখে সবসময় তার ভালোও লাগছে না, যেমন শোনো পৃথিবী শোনো, প্রাণহীন এই শহরের রীতিকথা, এই গানটা যখন তিনি গাইছেন, শোনো বন্ধু, তখন শোনো বন্ধু শোনো, তো এই গানটা যখন তিনি শুনছেন, তখন বা আমরা শুনছি যখন, আমরা আমাদের ক্ষেত্রে আরও বেশি, তখন বোঝা যাচ্ছে যে শহরে আসাটা খুব যন্ত্রণাকর অভিজ্ঞতা। অপরাজিত অপুও কিন্তু একটা যন্ত্রণাকর অভিজ্ঞতা পাচ্ছিল। ট্রিটমেন্টটা আলাদা। অপু শিয়ালদা স্টেশনে নেমে প্রেসে চলে যায়, বিভূতিভূষণের গল্পে যায়নি, সত্যজিতের কাহিনীতে যায়, এবং প্রেসে গিয়ে সে এই মুদ্রণ মাধ্যমে আধুনিকতা কী করে রপ্ত করতে হয় জানে। আর একই সঙ্গে আমরা খেয়াল করি যে সমস্ত উত্তম কুমার সমাজ সংস্কারের জন্য আধুনিক বুর্জোয়া যুগে আমরা যারা হাঁটুরে লোক, সাধারণ লোক, তারা কী করে এই সিস্টেমকে অ্যাকোমোডেট করে দিতে পারি, এমনকি এই সিস্টেমকে জয় করতে পারি। অগ্নি পরীক্ষা থেকে অগবধূ সুন্দরী অবধি উত্তম কুমারের সমস্ত সিস্টেমটাই হচ্ছে সাধারণ লোকের জয় বার্তা। এটা আমরা খেয়ালই করিনি, এমন সত্যিটাই করেছিলেন, যে জানি আমরা হাসতাম যে উত্তম কুমারের ইউ ছাড় চুল আর তাকানো, দেখবেন চারুলতা এই নায়ক শুরুই হচ্ছে ইউ ছাড় চুল দিয়ে, উত্তম কুমার পেছন থেকে দেখানো হচ্ছে, সামনে থেকে দেখানো হচ্ছে না। উত্তম কুমার যে কথাগুলো বলেন সিনেমায়, সেগুলো বুঝবেন যে নায়কের সঙ্গে পরিচালকের কথাবার্তার মাধ্যমে স্ক্রিপ্ট ঠিক হয়। উত্তম কুমার যথেষ্ট সামাজিক সংকটগুলোকে বুঝতে পারছিলেন, এবং তিনি যেভাবে, ধরুন আমি আপনাকে বলছি যে যেগুলো আমরা বলি না, নিজের অন্যের ছবিতে উত্তম কুমার যাই করুন, নিজে পয়সা ঢেলছেন, প্রতিটি পয়সা, হারানো সুর, সেখানে আপনি ভাবুন যে উত্তম কুমার কত মিনিমাম অভিনয় করতে পারেন, মানে সেটাই তার টেকনিক, জনগণ সেটা নেয়, যে একবার শুধু কানে কানে বলো তুমি যে আমার গানটা হচ্ছে গীতা দত্তের অসাধারণ গান, পুরো স্পেসটা তিনি ছেড়ে দিলেন নিজের পয়সায় তৈরি ছবিতে, একটা আঙুলও নাড়ালেন না, নিজের পয়সা ঢেলে তিনি মানে নিষ্ক্রিয় হয়ে রইলেন, পুরো স্টেজ দখল করে নিলেন সুচিত্রা সেন এবং গীতা দত্ত, এবং বলা যেতে পারে সঙ্গীত পরিচালক হেমন্ত মুখোপাধ্যায়, কিন্তু প্রযোজক এবং নায়ক উত্তম কুমার নিষ্ক্রিয় রইলেন। এটা কত বড় তুরুপের তাস, বুঝতে পারছেন? যে সুযোগ ছিল কোলে মাথা রেখে শুয়ে থাকার সময়, এই যদি উত্তম কুমার কালজ্ঞানে ভুল করতেন, তাহলে কিন্তু হারানো সুর আজকে আলোচনার বিষয় হতো, হারিয়েই যেত। এই যে জায়গাগুলো, এই জায়গাগুলোকে আমি খেয়াল করি, জাতপাত ভিত্তিক সমস্যা ঋত্বিক ঘটক 1962 সালে করেছেন, কিন্তু সপ্তপদী ভাবুন, ইন্দ্রাণীতেও আছে। হ্যাঁ, আপনি ভাবুন সেই সমস্যাগুলো এসেছে, এবং পিপল কিন্তু যারা সাধারণ মানুষ, যারা সন্তান মানুষ করে, যারা বাদুর ঝোলা হয়, বাসে অফিস যায়, যারা পুজোর ছুটিতে কচুরি খায়, তারা কিন্তু অনেক বেশি বিশ্বাস করেছে সপ্তপদীর ছবি বিশ্বাসকে, যে সন্তানের জন্য ভিক্ষা নিতে আসে রীনা ব্রাউনের কাছে।
ঋত্বিক ঘটককে নয়। এটা ঋত্বিকের ব্যর্থতা আমি বলবো না, কিন্তু আমাদের ব্যর্থতা বলবো যে আমরা এই ইঙ্গিতগুলো কখনোই বাণিজ্য ছবি থেকে নিইনি। দেখেছি, মুগ্ধ হয়েছি, কিন্তু নিই। বাণিজ্য ছবি গুণই আমরা স্বীকার করি। ধরুন মরুতীর্থ হিংলাজ, একটা ছবি আজকে দেখলে আমি অবাক হয়ে যাই, পাগল হয়ে যাই যে কী সব লোক সেট তৈরি করতেন। পাকিস্তানে ছবিটা হওয়ার কথা ছিল, তখন তো ইন্দো পাক সম্পর্ক খারাপ হয়ে গেল, ফলে ছবিটা হলো ওল্ড দীঘায়। আপনি একবারও ছবিটা দেখুন, আজকে দুপুরে দেখুন, বোঝা যায় যে ওই মরুভূমি ওল্ড দীঘার উটগুলোকে নেওয়া হচ্ছে সার্কাসের উট। এবং কি অসাধারণ অভিনয় বিকাশ রায়ের। আমরা এই ছবিগুলোকে দেখিনি। শেষ পর্যন্ত নামে একটা ছবি ৭৮ সপ্তাহ চলেছিল, তাতে হেমন্ত মুখোপাধ্যায় দুটো গান গেয়েছেন, এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, আর এই বালুকা বেলায় আমি দেখেছেন। কিন্তু নায়ক বিশ্বজিৎ, নায়িকা সুলতা, আর একটা ছোট্ট সেট, এইটুকু সেট। আমরা আজকে এইসব স্টুডিওতে বসে ভাবি যে স্টুডিওতে বেশ বানিয়েছে, আর ওরা ওই পয়সায় বাংলা সিনেমাকে যা ফেরত দিয়ে দিয়েছে। ওটা আদর্শ প্রেম কি করে হয়? গায়ে হাতে পায়ে অসভ্যতা না করে একটা প্রেম কি করে হয়, সেটা বাঙালির যুবক দিনের পর দিন শিখেছে এদের কাছ থেকে। একজন ভীরু কম্পিত লাজুক অধ্যাপক কীভাবে ব্যবহার করে সৌমিত্র চট্টোপাধ্যায় তাকানো থেকে শিখেছে, কিন্তু অজয়কর তাকে এই তাকানো শিখিয়েছে। অজয়কর এই লেন্স ব্যবহার শিখিয়েছে। যেমন আমি মাধবী মুখোপাধ্যায় আমাকে একটা খুব ভালো গল্প বলেছেন, জানেন তো এখন তো খুব সোজা, এখন তো আমরা সিঁদুরের টিপ পরেই বোঝা যায়। তো যখন আমরা ওই যুগে যখন সাদা কালো, তখন সিঁদুরের টিপ কী করে বুঝবো? মানে শব্দ কালো লাগবে। অজয়বাবু ভীষণ রাশভারী মানুষ, তার সঙ্গে তো কথা বলার আমাদের কোনো সুযোগ নেই, কিন্তু উনি যেতে যেতে একজন জুনিয়র পরিচালককে বললেন যে লাল পাড় শাড়িটা প্রদীপের আলোয় ভেজিয়ে, প্রদীপের তেলে ভেজিয়ে পুড়িয়ে নাও, তারপর টিপটা ওইখান থেকে টিপ তৈরি করে লাগাও, দেখবে একটা শেড পাবে, সেই শেডটা তোমাকে বিবাহিত মেয়ের জায়গা দিয়ে দেবে। এই যে রামানন্দ সেনগুপ্ত, তরুণ মজুমদার, এরা যে কথা বলেন, ধরুন পলাতক আমরা কি করেছি? আমাদের নায়ক সম্বন্ধে ধারণা ছিল, আমরা অনুপ কুমার আপাতভাবে, এই যে আমরা একটু আগে আলোচনা করছিলাম যে সবমুখী সুন্দর, তো বা শিল্পী অসুন্দর বলে কিছু হয় না, তো তা তো আর বাঙালিরা বিশ্বাস করে না, অসুন্দর বলে হয়, অনুপ কুমারকে কিছুতেই টাকা দেবে না। কে টাকা দিলেন? ভি শান্তারাম, ভারতের অন্যতম বড় প্রযোজক। রেজাল্টটা দেখুন, ওই ছবি যা পয়সা করেছে তা আপনি সুন্দর বুক দিয়ে আনতে পারতেন না। এবং শেষে ওই যে চলে যাওয়াটা, মানে একটা এক ধরনের সমাপ্তিকে দেখানো, এবং ডে ফর নাইট ফটোগ্রাফি সৌমেন্দ্র রায়। আমরা তো সৌমেন্দ্র রায় বলতেই সত্যজিৎ ভাবি, এটা আরেকটা অপরাধ। আপনি সব জিনিসই যদি সত্যজিৎ রায় ভাবেন, তাহলে পৃথিবীতে আর বৈচিত্র্য থাকে না। সৌমেন্দ্র রায় তরুণ মজুমদারের সঙ্গে যে কাজগুলো করেছেন সেগুলো ভাবুন। বালিকাবধূ, একটুকু বাসা, হ্যাঁ, বালিকাবধূর যে ইমপ্রেশনিস্ট ফটোগ্রাফি, যে হেডমাস্টারকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে, আবহতে খুব ছোট্ট করে রবীন্দ্রসঙ্গীত মিউজিক বাজছে, মাস্টারমশাই চলে যাচ্ছেন, এবং বাবা বলছেন তোমরা মাস্টারমশাইকে প্রণাম করো। বা ধরুন খুব জটিল জায়গা, কিন্তু রুচি থাকলে কি হয়, শ্রীমান পিথিয়াজি বোঝায় শেষ দৃশ্যটা, ওই হ্যাঁ, চুম্বন দৃশ্যটা, ওই যে পাটা আস্তে আস্তে উঠে যাচ্ছে, মহুয়ার পাটা আস্তে আস্তে উঠে যাচ্ছে, গোড়ালিটা দেখা যাচ্ছে, একটুখানি শাড়ি উঠেছে, সায়াটা প্যাটার্নটা, এই যে প্যাটার্ন, এই প্যাটার্নের সায়া এখন মেয়েরা পরে না, কিন্তু এই প্যাটার্নটা আসলে চুম্বনটাকে দেখানোই হয়নি, ঠোঁটে ঠোঁট মেলানোই হয়নি, কিন্তু সমস্ত জিনিসটা একটা ছুটির আলপনা, একটা মাধুর্যের আলপনা, একটা অনাবিল সৌন্দর্য ছড়িয়ে গেলেন একটা ছায়ার ডিজাইনে তরুণ মজুমদার। এগুলো আমরা কখনো উল্লেখ করি না, কেন? তরুণ মজুমদারের কথা নিয়ে লিখলে বাঙালির বুদ্ধিজীবীর মান যায়, অজয়কর নিয়ে লিখলে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ছবি এই অজয়কর তৈরি করেছেন, কিন্তু সপ্তপদীতে ভাব, সপ্তপদীর মতন ছবি লাখে একটা তৈরি হয়, একটা আলোচনা দেখেছেন? এমনকি যদি অন্য কিছু ছেড়েও দেন, যে উত্তম কুমার প্রসঙ্গে সে ভাবলাম যে উত্তম কুমার হেমন্তবাবু বা মান্না দেখে লিপ দিতেন, অনেক প্র্যাকটিস করেছে, তো শেখারই ব্যাপার, কিন্তু উৎপল দত্তকে লিপ দেওয়া
এও তো উত্তম কুমার দিয়েছেন, আপাতভাবে যে উত্তম কুমার ইংরেজি জানেন না। এবং আপনি ভাবুন, যে কাজটা ভেঙে যাচ্ছে, পাগলের মতন ছুটতে আসেন, করছেন, সেই জায়গাটা অজয় করে কি দুর্দান্ত ফটোগ্রাফি। আমাদের ফটোগ্রাফি, সুব্রত মিত্র আসেন ঠিকই, তিনি ঈশ্বর, সবাই আসেন, কিন্তু অজয়কর যদি ডিরেক্টর নাও হতেন, শুধু ফটোগ্রাফির জন্য এই শহর, এই সভ্যতা তার কাছে কৃতজ্ঞ থাকা উচিত। অন্য ছবিগুলো দেখুন, অজয়কর তো একটা ছবি না, কিন্তু আমরা দেখব না, বা আমরা পণ করেছি যে আমরা ওই মুষ্টিমেয় জায়গা দেখব, তার ফলে এই বিপর্যয় এলো। আজকে স্পেসটা পর্যন্ত ব্যবহার করতে পারছে না, অত বড় সিনেমা স্পেস, তার এইটুকু মানে ইউজ অফ স্পেস যেটা, সেটা ইন্টেরিয়ার ডেকোরেশন হয়ে দাঁড়িয়েছে। কীরকমভাবে বিয়ারের বোতল রাখবেন, কোন বিয়ারের মাপ থেকে মধ্যবয়সী নায়িকা একটু চুমুক দেবে, জানলাটার মাপ কী হবে, এগুলো থেকে সত্যজিৎটাকে বাইরে থেকে অনুকরণ করা হয়, কিন্তু সত্যজিতের অন্তঃসত্ত্বা কেউ দেখে না। আর বাইরের ছবি একেবারেই বাণিজ্যিক বাংলার ছবি না দেখার ফলে হয়েছে কি, একটা কথা কিভাবে বলতে হবে তাই কেউ বোঝে না, ফলে ওগুলো যা হওয়ার তাই হচ্ছে, না ওগুলো শিল্প, না ওগুলো বাণিজ্য, না কিছু। এবং এই সংকট এসে গেছে এখন, এই দায়ী ও দায়ী সে দায়ী বললে হবে না, অনেক দিন ধরে আসছিল। সঞ্জয় দা, আজকের পর্বটা আমরা এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে এই আলোচনা আমরা আরও এগিয়ে নিয়ে যাব। উত্তম কুমারকে নিয়ে তো কথা হবেই, অনেক বিষয় নিয়ে আরও অনেককে নিয়েই কথা হবে। আপনারা যারা এই পর্ব দেখলেন, আশা করি তাদের ভালো লেগেছে। খারাপ লাগলেও অবশ্যই বলবেন, কারণ এখানকার নামই সব প্রশ্ন চলবে। সঞ্জয় দাকে নিয়ে আড্ডা আমরা এগিয়ে নিয়ে যাব। এরকম নানা সময়ের ঘটনা, নানা মুহূর্তের ঘটনা আমাদের আড্ডা এসে পড়বে। কোনো সময়ের কোনো বাধা নিয়মে আমরা হয়তো থাকতে পারবো না। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী পর্ব আমরা শিগগিরই নিয়ে আসবো। নমস্কার।